প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেট্রোসেম টু দ্য পয়েন্টে। সাম্প্রতিক বিষয় নিয়ে চ্যানেলের বিশেষ আয়োজনে আপনাদের সাথে আছি আমি সানজিদা তন্নি। আজ একটি দেশের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার বিষয়বস্তু রোহিঙ্গা ঠেকাবে কে। আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন কর্নেল অবসরপ্রাপ্ত এম.এ. হক, সামরিক ও রাজনৈতিক বিশ্লেষক। আছেন মেজর ডক্টর নাসিরউদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত গবেষক, বিশ্লেষক ও কলামিস্ট। আপনাদের দুজনকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আলোচনাটি শুরু করতে চাই জনাব এম.এ. হক, আপনাকে দিয়ে আলোচনাটি শুরু করব। আমরা যেমনটি বলছিলাম, দেশে রোহিঙ্গা অনুপ্রবেশ আবার শুরু হয়েছে। গত 2 মাসে 60,000-এরও বেশি রোহিঙ্গা অনুপ্রবেশ হয়েছে। এটিকে আপনি কিভাবে দেখছেন? রোহিঙ্গা, আমি প্রথমত বলে নেই রোহিঙ্গা কেন অনুপ্রবেশ করছে। এটা অনুপ্রবেশ শব্দটা আমি ঠিক যুক্তিযুক্ত শব্দ নয়। তাহলে কি শব্দ? এরা আশ্রয় নিয়েছে। আপনি বিপদগ্রস্ত হয়েছেন, আপনি আপনার বাড়িতে অ্যাটাক হয়েছে, আপনার বাড়িতে আক্রমণ হয়েছে, চোর বাটপার ডাকাতরা আক্রমণ করেছে, আপনি পাশের বাড়িতে আশ্রয় নিলেন, এটা কি অনুপ্রবেশ বলবেন আপনি? একটি দেশ থেকে আরেকটি দেশে, আমরা তো একটি স্বাধীন সার্বভৌম দেশ, ওদেরকে হচ্ছে সামরিক জান্তারা ওখানে আক্রমণ করছে এবং তারা এখানে চলে আসছে। তাদের উপরে যে মানবেতর আক্রমণ, যেভাবে নারী শিশুকে নির্মমভাবে হত্যা, নারী দর্শন করা, মানুষকে পুড়িয়ে মারা, হেন কোনো অত্যাচার নাই যা তাদের উপর এই মানব গোষ্ঠীর উপরে করা হয়নি। এটা করে আসছে দীর্ঘদিন যাবত, একটা বিশাল পরিকল্পনার অংশ। এবং তাদের দোষটা কি জানেন? তারা দোষ হলো তারা মুসলমান, তারা মুসলমান, এটাই তাদের একটা দোষ। কেন তারা ইসলাম ধর্মের অনুসারী, কিংবা যদিও তারা সেইভাবে ধর্ম পালন করেন না, এই মানব গোষ্ঠীটাকে নির্মমভাবে স্তব্ধ করে দিতে পারলে এই জায়গাটা নিয়ে আন্তর্জাতিক বিশ্বের একটা পরিকল্পনা আছে। কেননা এই জায়গাটা আজকে মানব পাচারের জন্য ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে মাদক চোরাচালানির একটা বিশাল এরিয়া হিসাবে এই জায়গাটাকে ব্যবহার করা হচ্ছে। আর এই মাদকের সাথে বিশ্বের বিভিন্ন পরাশক্তি জড়িত, এমনকি বড় বড় দেশগুলো জড়িত। আমি নাম বলতে চাই না। মাদক দিয়ে তারা একটা বিশাল ব্যবসা বাণিজ্য গড়ে তুলেছে, মানুষকে, ইয়াং জেনারেশনকে বিভিন্ন দেশে ধ্বংস করার জন্য, যারা তাদের মতের বিরুদ্ধে যায়। এই যে মানব জাতিকে ধ্বংসের প্রক্রিয়ার অংশ হিসেবে এই রোহিঙ্গারা পড়ে গেছে। এখন এই রোহিঙ্গাদেরকে আমরা আশ্রয় দিয়েছি, এটা তো আজকের ঘটনা নয়। সেটা জনাব জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি ছিলেন তখন রোহিঙ্গাদের এখানে পাঠানো হলো। সেই সময় অ্যাবাউট 6 লাখ রোহিঙ্গা সে এন্টার করেছিলেন। এবং জেনারেল জিয়ার একটা দূরদর্শিতা এবং তার ভিতরে যে একটা লিডারশিপ কোয়ালিটি ছিল, রাষ্ট্রনায়কোচিত ছিল, উনি সরাসরি তৎকালীন প্রেসিডেন্ট কিংবা তাদের যে প্রধান ছিলেন তার সাথে বৈঠক করে বলেছেন, আপনি যদি এই রোহিঙ্গা ফেরত না নেন তাহলে এদেরকে আমি সামরিক প্রশিক্ষণ দিয়ে আপনার দেশে পাঠাবো। তখন কি ভালো হবে? সাথে সাথে কথা শুনে তারা নিয়ে গেছে। আমরা শেখ হাসিনার আমলে, যে 2017 সালে আমার মনে আছে, তখন যিনি আশ্রয় দিলেন, এটা একটা তার অভিনয় ছিল, মানুষকে দেখানো, নোবেল জয় করার জন্য চোখের পানি ফেলে দিয়েছেন, আমি তাদেরকে আশ্রয় দিয়েছি। ইয়েস, she did very good thing, but at her mind the aim was not good. এটা দেখিয়ে আন্তর্জাতিক বিশ্বের একটা অনুকম্পা তিনি চেয়েছিলেন, যাতে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। কেননা she was monger, she was very much eager and খুবই ডেসপারেট হয়ে গিয়েছিলেন একটা পুরস্কার পাওয়ার জন্য। দেশের লক্ষ কোটি, হাজার কোটি, বিলিয়ন ডলার খরচ করতে চেয়েছিলেন। আমি শেষ করে নিই, লেট মি ফিনিশ। এই যে তার অভিপ্রায়, সে অভিপ্রায় থেকে সে রাষ্ট্রনায়কোচিত ব্যবহারটা থেকে দূরে আসছে। এই রোহিঙ্গা ক্যানট বি লায়াবিলিটিস টু দ্য কান্ট্রি। এই রোহিঙ্গাদেরকে ব্যবহার করে আমরা একটা স্বাধীন রাষ্ট্র তৈরি করতে পারতাম আমাদের প্রতিবেশী দেশে, যদি তার ভিতরে সেই রাষ্ট্র নায়কোচিত চিন্তা ভাবনা থাকতো। আই বিলিভ ইউ, আই টেল ইউ, আই বিলিভ ইট। মানুষের দ্বারাই তো পৃথিবী, মানুষের জন্যই তো পৃথিবী, তাই নয় কি? মানুষের জন্য তো পৃথিবী তৈরি করেছেন। একটা গোষ্ঠী যখন তারা দুর্বল, তাদেরকে সহযোগিতা করা পার্শ্ববর্তী রাষ্ট্রের, প্রতিবেশীর একটা বিশাল দায়িত্ব রয়ে গেছে। সেই দায়িত্বটা পালন করা কিন্তু অন্যায় কিছু নয়। ইউ আর নট ডুইং সামথিং রং এগেনস্ট দ্যাট কান্ট্রি অর এগেনস্ট দ্যাট পার্টি। যদি সেটাই হতো তাহলে ইন্ডিয়া যে আমাদেরকে 9 মাস নয়, দীর্ঘদিন। আমার একটা সম্পূরক প্রশ্ন রয়েছে। বর্তমান সরকার রোহিঙ্গা ইস্যুতে বেশ শক্ত অবস্থানে আছে, কিন্তু আমাদের বর্ডার সিল্ড হচ্ছে না কেন? রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না। দেখেন, বর্ডার সিল করা এটা তো এমন না
যে একটা পুকুর আপনি চতুর্দিকে বাদ দিলেন যাতে পানি না আসতে পারে। বর্ডার একটা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন এরিয়া। বর্ডার পিলার 1 থেকে 81 পর্যন্ত ওই দিকে আছে আমাদের, খুব সম্ভবত 1 থেকে 71 অথবা 81 বর্ডার পিলারগুলো আছে আমাদের। সেই বর্ডার পিলারের সব জায়গায় তো আর আমাদের লাইন ধরে সৈনিক দাঁড়িয়ে থাকে না যে এখানে আসলে আমরা গুলি করব। দেয়ার আর গ্যাপস অ্যাট নাইট, ডিপ নাইট, দেয়ার আর স্পেস হোয়ার বাই ইউজিং দ্যাট ইউ ক্যান গেট ইনসাইড। তো বর্ডার টু হিল এরকম, আমরা তো কাঁটাতারের বেড়া দিই নেই আমাদের প্রতিবেশী রাষ্ট্রের মতো, সেখানে তো কাঁটাতারের বেড়া দেওয়ার সেই সুযোগও নাই আমাদের, আর দিবই বা কেন? কাঁটাতার তো মানবতার বিরুদ্ধে ব্যবহার করা যায় না। তো সেই হিসাবে তারা যে প্রবেশ করেছে, আমরা তাদের আশ্রয় দিয়েছি। এই আশ্রয় দিয়ে তাদেরকে অ্যাসেট হিসাবে ব্যবহার করতে পারি আমরা। সেই অ্যাসেট হিসাবে ব্যবহার করলে উই ক্যান অ্যাচিভ many things for the country. I tell you, it is very truth, it is a hard fact, but thing is that আমাদের রাষ্ট্রনায়করা সেটাকে ব্যবহার করতে পারেন না। মানব সম্পদ হলো বিশ্বের সর্বশ্রেষ্ঠ সম্পদ, আর সেই সম্পদ যদি আমাদের দেশে এসছে, এদেরকে দিয়ে এই ব্যাপারে আলোচনা করার জন্য আমি ফিরবো আপনার কাছে। জনাব নাসিরউদ্দিন আহমেদ, আপনার কাছে জানতে চাই, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন গত 2 মাসে আরও 60,000 রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। সীমান্তে দুর্নীতি ও তদারকির দুর্বলতার কারণে রোহিঙ্গা ঠেকানো যাচ্ছে না। এই দুর্নীতি এবং তদারকি কারা করছে? এটি তো খুবই অ্যালার্মিং একটা বিষয়। ধন্যবাদ আপনাকে। কথা প্রসঙ্গে চলে আসবে যে আসলে বিগত 16 বছরে কি হয়েছিল, যেটার কিছুটা কর্নেল হক স্যার বলেছেন। তো সেই 16 বছরে যারা আসলে বিভিন্নভাবে রিক্রুট হয়েছে এবং পদোন্নতি পেয়ে আজকে কমান্ডে এসছে, তাদেরকে তো আমরা এক রাতের মধ্যে বা 3 মাস বা 6 মাসের মধ্যে উপড়ে ফেলতে পারিনি। তারা এখন অনেক জায়গাতেই আছে এবং বাংলাদেশের এই পার্টিকুলারলি যদি আমরা মায়ানমার সীমান্তের কথা বলি, হুইচ স্ট্রেচেস 171 কিলোমিটার, 171 কিলোমিটার, এবং পার্টিকুলারলি নাফ নদী যেটা কোথাও 128 ফিট, আবার কোথাও 400 ফিট, এবং এই নদীটাও আছে আপনার অ্যাপ্রক্সিমেটলি 3.22 কিলোমিটার। তো এই 171 কিলোমিটার বনাঞ্চল, পাহাড়িয়া বনাঞ্চল, এবং আরও 3 কিলোমিটারের বেশি যে নদী, এটা এখন হিউম্যান চেইন সৃষ্টি করে পাশাপাশি দাঁড়িয়ে গার্ড দেওয়া সম্ভব না। এখানে যদি কারো সদিচ্ছার অভাব থাকে তাহলে অবশ্যই এখানে ইনফিল্ট্রেশন করা বা ঢুকে যাওয়া সম্ভব। তাদেরকে কোনো অ্যাকাউন্টেবিলিটির আওতায় আনা যাচ্ছে? হ্যাঁ, এখন যেটা হচ্ছে যে সেখানে দুর্নীতিটা কোন জায়গায়, আপনি দেখেন কিছুদিন আগেও রোহিঙ্গাদেরকে জাতীয় পরিচয়পত্র করে দেওয়ার কারণে কয়েকজনের চাকরিচ্যুত হয়েছে। ওই এলাকার যারা জনপ্রতিনিধি, যারা বিশেষ একটি দল থেকে নির্বাচিত হয়েছে, কারণ আমরা জানি গত 16 বছর অন্য দল থেকে যাওয়ার কোনো সুযোগই ছিল না, সেই জায়গার মধ্যে আপনার তারা বিভিন্নভাবে মানুষকে উদ্বুদ্ধ করেছে যে তুমি আসো, তোমার থাকার জায়গা হবে, তোমাকে নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে, এবং এসব করে করে আপনি কদিন পরপরই দেখবেন শিরোনাম হচ্ছে যে তারা মালয়েশিয়া যেতে যেয়ে ধরা পড়ছে, বিদেশে চলে গেছে অলরেডি বাংলাদেশের পাসপোর্ট নিয়ে। স্যার যে কথাটা বললেন যে দূরদর্শিতা রাষ্ট্রীয় নায়কিত চিত্তে ওই লেভেলে কীরকম প্রয়োজন হয়, জিয়া রহমান যখন বুঝলেন যে এই বিষয়টা এইভাবে এগ্রাভেট হচ্ছে এবং তারা মুসলমান, উনি এই পয়েন্টের উপরে হিন্ডার করে ওয়াইসিকে ইনভলভ করলেন, অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ। এবং আজকে যদিও আপনি আজকেও হজে যান, আপনি দেখবেন ওখানে বেশ কিছু রোহিঙ্গা টোনে কথা বলছে লোকজন, ঠিক মক্কা শরীফের সামনে, মদিনা শরীফের সামনে, তাদের অরিজিন তারা প্রকাশ্যে বলে না কোথা থেকে এসছে। বাট জিয়া রহমান হ্যাড দ্যাট ট্যালেন্ট যে আমি ওভারলি না পারি, কোভার্টলি হলেও তাদেরকে কিছু একটা করব। তখন ওখানে বিভিন্ন ইসলামী দাতা সংস্থা ছিল, তারা সেখানে ওয়াচডগ হিসাবে কাজ করত, তারা একটা সবাইকে জানাতো প্রকৃত চিত্রটা কি হচ্ছে। তো সব কিছু মিলে যেটাকে হোলিস্টিক অ্যাপ্রোচ বলি। আপনার এই রোহিঙ্গা ইস্যুটাকে আপনি বলছেন যে ঠেকাবে কে, শুধু ঠেকানোটাই তো বড় কথা না, আমি শুধু ঠেকালাম, তারপরে এই যে 10 লক্ষ আজকে বাড়তে বাড়তে বোধহয় 15 লক্ষ হয়ে গেছে। আজকে আপনি কোনো কিছু বাংলাদেশে করতে পারেন না, 22 লক্ষ হয়ে যাবে। একটা আপনি অটোদেরকে একটু আটকাতে চাইলে আমরা কি রোহিঙ্গাদের চেয়েও খারাপ? আপনি একটা বস্তি একটু উচ্ছেদ করতে চান অবৈধভাবে আছে বলে কি আমরা কি রোহিঙ্গাদের চেয়েও খারাপ হয়ে গেলাম? কেন আমাদের উচ্ছেদ করা হবে? দে হ্যাভ বিকাম এ সিম্বল যে আমি এখানে থাকবো, জোর করে থাকবো। তো তাদের সমস্ত কিছু এই জন্য বললে এমন কোনো মিনিস্ট্রি নাই যাদের এখানে করণীয় কিছু নাই। এনভায়রনমেন্ট মিনিস্ট্রি বলেন, ফুড মিনিস্ট্রি বলেন, রিলিজিয়াস মিনিস্ট্রি বলেন, ফরেন মিনিস্ট্রি তো আছেই, ফিনান্স মিনিস্ট্রি বলেন, বাংলাদেশের প্রত্যেকটা সোশ্যাল মিনিস্ট্রি বলেন, প্রত্যেকটা মিনিস্ট্রির কিছু করণীয় আছে। কিন্তু আপনি স্ট্যাটিস্টিক্স নেন গত 12 বছরে কোন মিনিস্ট্রি রোহিঙ্গাদের ব্যাপারে কি স্টেটমেন্ট দিয়েছে, কি কর্তব্য নিয়েছে, বিদেশ থেকে আনছে, খাওয়াচ্ছে, বাস বসে আছে চুপচাপ। এরকম হলে ঠেকানো তো দূরের কথা, ওদের
মানে সংখ্যা ভিতরে যারা আছে এরাই জ্যামিতিক হারে বাড়তে থাকবে, জনসংখ্যার যেই প্রতি বছর সিস্টেমটা 30,000 রোহিঙ্গা হ্যাঁ বৃদ্ধি এটা পাচ্ছে, বাড়বে 30,000 শিশু এবং জন্ম আমরা হচ্ছে। স্বাভাবিকভাবেই জানি যে তাদের মধ্যে কিন্তু বার্থ রেটটা অনেক বেশি এবং প্রতিদিন কতগুলো শিশু জন্ম হচ্ছে তার স্ট্যাটিস্টিক্সও আছে। তো এটা ঠেকাতে গেলে ঠেকাবে কে? অবশ্যই বাংলাদেশকে ঠেকাতে হবে, তবে বাংলাদেশ একা ঠেকাতে পারবে না। এখানকার যে পয়েন্টগুলো যাকে বলা দরকার, যেখানে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে সেখানে হিউম্যান রাইটসে যেতে হবে, ওয়াইসিকে ইনভলভ করতে হবে, রিজিওনাল একটা বিয়ে আছে। আই সেলুট ডক্টর ইউনূস, উনি পার্টিকুলারলি বলেছেন যে এখানে যে আসিয়ান দেশভুক্ত একটা যে কান্ট্রিগুলোর যেই সম্মেলনটা হবে সেখানে এই বিষয়টা প্রাধান্য দেওয়া উচিত। এভাবে তিনি আন্তর্জাতিক ফোরামে এটা নিয়ে যেতে চাচ্ছেন, কারণ উনি অলরেডি তো নোবেল পেয়ে গেছেন, এখন আর ওনার নোবেল বা দ্বিতীয়বার নোবেল পাওয়ার কোনো শখ নাই। সুতরাং উনি যেটা প্র্যাকটিক্যাল সেটাকে সামনে তুলে ধরলে আমি মনে করি জিনিসগুলো সমাধানের দিকে আগাবে। আরেকটা হচ্ছে আপনি যে বলছেন যে সমস্যাটা সমাধানে হলিস্টিক একটা অ্যাপ্রোচই ব্যবস্থা দরকার। নেওয়া দরকার। আমি ফিরবো আপনার কাছে, অনেক ধন্যবাদ। আপনার কাছে জানতে চাই, রাখাইন রাজ্যে 270 কিলোমিটারের নিয়ন্ত্রণ নিয়েছে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। এই যে আরাকান আর্মি অনেকটা রাজ্যের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, আবার তাদের নিজস্ব সশস্ত্র বাহিনী রয়েছে মিয়ানমার সরকারের। তো সব কিছু মিলিয়ে বাংলাদেশ যদি তাদের সঙ্গে যোগাযোগ করতে চায়, কাদের সঙ্গে যোগাযোগ করবে? এই রাইভাল গ্রুপের সাথে নাকি যারা আর্মি আছে ওই দেশে তাদের সঙ্গে? এই আরাকান আর্মি অনেক দিন যাবতই তাদের শক্তিমত্তা নিয়ে আবির্ভূত হচ্ছে। এখানে কয়েকটি দেশ জড়িত। এই সমস্ত কাজে কিন্তু কখনো এককভাবে মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, ঠিক এরকম বিদ্রোহী গোষ্ঠী কিংবা যারা আপনার ইনসার্জেন্সি করে, যুদ্ধ করে, প্রক্সি যুদ্ধ করে, এই সকল ব্যক্তিরা কিংবা এই সকল গোষ্ঠীরা তারা কোনো না কোনো দেশের সহায়তা পেয়ে থাকে। এই জায়গাটা নিয়ে একটা বিশাল ষড়যন্ত্র, আমি প্রথমেই বলেছি। কাদের সুবিধা, কাদের কাছ থেকে সুবিধা পায়, চীন নাকি ভারত? এখানে আমি যদি বলি দুই দেশেরই সহযোগিতা পায়, দুই দেশেরই সহযোগিতা পাচ্ছে এবং তাদের মেইন টার্গেট হলো এই একটা বিশাল একটা করিডোর তৈরি করা। এখানে একটা প্রকাশ্যেই তো বলেছে এক সময় যে এখানে আমরা খ্রিস্টান রাষ্ট্র কায়েম করতে চাই, এবং খ্রিস্টান রাষ্ট্র কায়েম করার জন্য কিন্তু ইস্ট তিমুরের একটা বিশাল উদাহরণ। ইস্ট তিমুরে জানেন মুসলমান এবং খ্রিস্টান দুই জনগোষ্ঠী ছিল এবং তারা ইন্দোনেশিয়ার একটা অংশ ছিল, তাই না? সেখানে কিন্তু এক বছরের, যেহেতু তারা খ্রিস্টান রাজ্য কায়েম করবে, সেখানে কিন্তু এক বছরের মধ্যে তারা সেই জিনিসটা বাস্তবায়ন করেছিলেন এবং আমাদের একজন মেজর জেনারেল জাকুল হায়দার ছিলেন সেখানে চিফ হিসেবে কাজ করছিলেন, সিএমও হিসেবে। ঠিক এই আরাকান আর্মি, আমরা কেন তাদের সাথে কথা বলবো? তারা তো কোনো অর্গানাইজ কিংবা তাদের কোনো লেজিটিমেসি নাই, লেজিটিমেট কোনো গভর্নমেন্টও না। তারা বিদেশি শক্তির সহায়তায় তারা নিজেদের শক্তিমত্তা দিবেন, এটাও জানা যায়। কোনো দেশ থেকে আরাকান আর্মির বিশাল একটা অংশ সৈন্যবাহিনীও জয়েন করেছে তাদের সাথে। কিন্তু জনাব নাসিরউদ্দিন আহমেদ যেমনটি বলছিলেন যে আমাদের একটা হলিস্টিক অ্যাপ্রোচে যাওয়া উচিত। আমাদের শুধুমাত্র রোহিঙ্গা ঠেকানো না, যারা বাংলাদেশে রয়েছে তাদের প্রত্যাবর্তনেরও ব্যবস্থা করতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে আরাকান আর্মি তো এখন ওখানে বর্ডারের নিয়ন্ত্রণে রয়েছে, আমরা বর্ডারের নিয়ন্ত্রণ রয়েছে এবং এই আরাকান তো এখনো এটা মিয়ানমারের একটা অংশ, তাই না? এবং মিয়ানমারের একটা লেজিটিমেট গভর্নমেন্ট, সেটা আমরা যাই বলি, নির্বাচিত বলি, অনির্বাচিত বলি, মিলিটারি গভর্নমেন্ট বলি, যুগ যুগ ধরে সেখানে মিলিটারি গভর্নমেন্ট ছিল, এটা নতুন কিছু নয়। মিলিটারিটাই তারা শাসন করছিল, এখনো করছে। এখন এই জিনিসটা তো প্রথমত সিস্টেমেটিক ওয়েতে স্টেপ বাই স্টেপ একটা শক্তি করছে, একটা বা দুই শক্তি মিলে করছে, যে এই জায়গাটা কিভাবে রোহিঙ্গা শূন্য করে এটাকে নিরাপদ একটা কিছু করা যায়, সেই কর্মকাণ্ডের ভিত্তি হিসেবে তারা আপনার এ আরাকান আর্মির সৃষ্টি করেছে। এখন একটা সময় আমাদের কথা হচ্ছিল ভিতরে যে আমরা কি আরাকান আর্মির সাথে যোগাযোগ করবো কিনা, এবং তারা অ্যাপ্রোচও করেছে আমাদের কাছে, এসছেই এই সংবাদ আসছে, অনেক সময় আসছে যে হোয়াই নট আমরা মিয়ানমারের এই বাদ দিয়ে আমরা এদের সাথে যোগাযোগ করে তারা যদি আলাদা একটা রোহিঙ্গাদেরকে আশ্রয় দেয়, রোহিঙ্গাদেরকে একটা আলাদা ছেড়ে দেয়, তাহলে তাদের সাথে আমরা কথা বলি, তাহলে আমাদের রোহিঙ্গা সমস্যার সমাধান হয়ে যাবে, রোহিঙ্গারা তাদের দেশে ফেরত যেতে পারবে এবং তাদের অংশ তারা শাসন করলো। এই ব্যাপারে অনেক আলোচনা হয়েছে ভিতরে, কিন্তু সে আলোচনাটা বাস্তবায়ন হয় না। এই কারণে, কেননা আরাকান আর্মির মধ্যে একটা চরম রোহিঙ্গা বিদ্বেষী মনোভাব তাদের মধ্যে আছে, ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী একটা মনোভাব
জাগ্রত আছে তাদের মধ্যে। তারা মুখে একটা বলে, কিন্তু বাস্তবে গিয়ে রোহিঙ্গাদের বিরুদ্ধে, রোহিঙ্গাদের হত্যা করার জন্য তারা বিভিন্ন পন্থা অবলম্বন করেছে। তো সেই জন্যই আজকে হয়তো গতকাল শুনেছেন আপনি, আমাদের পররাষ্ট্র সচিব তৌহিদ সাহেব, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেব যথার্থই বলেছেন যে এটা তো কোনো লেজিটিমেট কোনো গোষ্ঠী নয় যে তাদের সাথে আমরা আলোচনা করতে পারি। হ্যাঁ, তবে রাষ্ট্রের প্রয়োজনে, যেমন আমরা তো 71 সালে যারা আমরা মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিবাহিনী গঠন করেছি, তারাও তো লেজিটিমেট কোনো বাহিনী ছিল না রাষ্ট্রীয়ভাবে পাকিস্তানের, বাট ইন্ডিয়া তো তাদেরকে কাজে লাগিয়েছে। তো সেইভাবে রাষ্ট্রীয় চিন্তাধারা নিয়ে যারা কাজ করেন, রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে যদি কাজ করেন, এবং এখানে একটা স্ট্রং টিম, আমি যেটা মনে করি পররাষ্ট্র মন্ত্রণালয়ে কিংবা আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেশপ্রেমিক দূরদর্শী টিম থাকা উচিত এই ব্যাপারগুলোতে সিদ্ধান্ত নেওয়ার, যে এই মুহূর্তে আমাদের কি সিদ্ধান্ত নেওয়া উচিত, এটা নিলে কি কি পজিটিভ আছে, কি কি নেগেটিভ সাইড আছে, দেশের জন্য কি লাভজনক হবে না ক্ষতিকর হবে, এটা একটা দিক। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টা, এটা কিন্তু একটা রোহিঙ্গাদেরকে আপনি না পারেন ফেলতে, না পারেন গিলতে, দুইটা আমরা অনেক সময় না যে একটা গিলাও যায় না ফেলাও যায় না, এমন একটা জনগোষ্ঠী। কেন তো আপনি তো যতই বলেন, একজন মানুষ হিসেবে তো একটা মানুষের প্রতি আপনি অমানবিক হতে পারেন না, কতক্ষণে একটা চোর ডাকাত ছাড়া তো হতে পারে না। এই মানুষগুলোকে আমরা কিভাবে রিহেবিলেট করতে পারি, এটার জন্য এই হলিস্টিক একটা যোগসূত্র, একটা বিশাল কর্মকাণ্ড দরকার। সেখানে শুধু ওআইসি দিয়ে হবে না, এখানে চায়নাকে ইনভলভ করতে হবে, আমেরিকাকে ইনভলভ করতে হবে, রাশিয়াকে ইনভলভ করতে হবে। যেভাবে পারি আমরা এই রোহিঙ্গাদের মাতৃভূমিতে প্রেরণ করে, যদি প্রয়োজন হয় আরাকান আর্মির সাথে যোগসূত্র করে যে তোমার চুক্তি করবা যে তাদের এই এরিয়া তাদেরই থাকবে, বাকিটা তোমাদের থাকবে, আমরা সেই চুক্তিতে যাব। এটা তো আর প্রকাশ্যে বলা যায় না, কূটনীতির বিষয় অনেকগুলোই থাকে, গোপনীয় থাকে। সেইভাবে যদি অ্যাপ্রোচ করা হয়, সেটা দোষণীয় কিছু হবে না, এবং এদেরকে রিহেবিলেট করা না পর্যন্ত বাংলাদেশের জন্য একটা ভয়াবহ বিষয় হয়ে দাঁড়াবে যে এই বিশাল জনগোষ্ঠী যেভাবে বৃদ্ধি হচ্ছে, তাদের ভবিষ্যৎ কি, তাদেরই বা ভবিষ্যৎ কি, বা আমাদের সেই অংশের এই দেশেরই বা ভবিষ্যৎ কি, এই দুইটার সমন্বয়টা অত্যন্ত কঠিন একটা কাজ। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে জানতে চাই, যে আলোচনাটায় ছিলাম সেখানে রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে কথা হচ্ছিল। রোহিঙ্গা প্রত্যাবর্তন কি আসলে সম্ভব, আর রোহিঙ্গারাও কি বাংলাদেশ ছেড়ে যেতে চায়? দুটো অংশ, একটা হচ্ছে যে সম্ভব কিনা, যেতে চায় কিনা। পৃথিবীতে তো আসলে অসম্ভব বলে কোনো কিছু নাই, অসম্ভব বলে আমরা কোনো কিছু ছেড়েও দিতে পারি না। এখানে যে বিষয়টা আপনি ডাইনামিক্সটা হলো এরকম যে প্রথমে আপনি দেখেন চীন বরাবরই তাদের সেন্ট্রাল যে গভর্নমেন্টটা ছিল তাদেরকে তারা সাপোর্ট করেছে, এবং সেই চীনের যে সরকারটা ছিল, সামরিক জান্তারা ছিল চীন সমর্থিত, তাদের বিরুদ্ধে কিন্তু এই যে আরাকান আর্মি, এবং ওখানে 72টা আছে এখন বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী দল, আরসা আছে, KA আছে, অনেক, কারণ ওখানে চীন সীমান্ত আছে, থাইল্যান্ড সীমান্ত আছে, ভারত সীমান্ত, বাংলাদেশ সীমান্ত, অনেকগুলো সীমান্ত নিয়ে হলো মায়ানমার, এবং অনেকগুলো গোষ্ঠী আছে। প্রত্যেকটা গোষ্ঠীর টার্গেট ছিল কিন্তু জান্তারা, এবং জান্তারা সমর্থনপুষ্ট ছিল চায়নার। হঠাৎ করে আপনি যদি দেখেন যে আরাকান আর্মি কি ম্যাজিকটা পেলো, যে তারা একটার পর একটা, যেটা আপনি বললেন যে বর্ডার আউটপোস্ট দখল করেছে, মংরু শহর দখল করেছে এবং করেছে। হোয়াট ওয়াজ দ্য ম্যাজিক? ম্যাজিক তো কিছুই না, তাদের অত্যাধুনিক অস্ত্র এসছে তাদের হাতে, কমিউনিকেশন ডিভাইস এসছে তাদের কাছে, তারা বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো পেয়েছে, লজিস্টিক পেয়েছে, এগুলো পেয়ে তারা নিজেদের শক্তি বৃদ্ধি করে সেকেন্ড ফেজ যেটা অল আউট অফেন্সিভ, ওখানে চলে গেছে। এখন আপনি ব্যাকে আসেন, চায়না যখন ইয়েকে সমর্থন করছে সেন্ট্রালকে, তখন এদেরকে সমর্থনটা দিল কে? এখানে দুটা স্কুল অফ থটস। একটা বলছে যে চায়না নিজেই করেছে ওদেরকে সমর্থন। কেন? সেন্ট্রাল ওয়াজ ট্রাইং টু টিল্ট টুয়ার্ডস আমেরিকা অলসো, এবং ভারত এবং আমেরিকার সাথে একটা সামঞ্জস্য করে তারা যখন বুঝতে পারছিল যে এখানে একটা বড় যুদ্ধ হতে পারে, যেখানে হয় চীনের পক্ষে যেতে হবে, নাহলে আমেরিকার পক্ষে যেতে হবে, ইন বিটুইন থাকা যাবে না, তখন মায়ানমার একটু সিদ্ধান্ত নিল আমেরিকার সাথে একটু সুসম্পর্ক রাখি। তখন কি করলো চায়না? একটা স্কুল অফ থট এভাবে বলছে যে তারা চায়নাকে চায়না সেন্ট্রালকে বুঝাই দিল যে তুমি যদি ওইদিকে একটু টিল্ট করো, তাহলে আমি তোমার এই আরাকান আর্মি যারা আছে এদেরকে যদি একটু ফুয়েল দেই, তাহলে তুমি আর টিকতে পারবে না। দিস ইজ ওয়ান স্কুল অফ থট। অ্যানাদার হলো, জিত ইজ আমেরিকা
যারা এদেরকে আরাকান আর্মিকে সরাসরি সমর্থন দিয়ে করেছে। কারণ কি, চায়নার যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আছে তার একটা পার্ট হলো যে মালাক্কা প্রণালী যদি কোনো কারণে ব্লক করে দেয় আমেরিকা যুদ্ধ, চায়না ভার্সেস আমেরিকা যুদ্ধের সময়, তখন তারা তাদের এই এক্সপোর্ট ইম্পোর্ট ফুয়েলিং এগুলো কোথা থেকে করবে, বিশেষ করে এই বেল্টে। তারা যে জন্য পাকিস্তানের ওখানে পোর্ট করেছে, মায়ানমারে একটা করেছে, শ্রীলঙ্কায় করেছে। তো মায়ানমারের যে পোর্টটা সেটা আসছে এই রাখাইন যে অঞ্চলটা আছে তার সমর্থন ছাড়া এখানে যাবে না। কারণ হচ্ছে এখানে রাখাইন অঞ্চল দিয়ে তারা তাদের চায়নার যে ইস্টার্ন সাইডটা আছে সেখানে কমিউনিকেশন এবং তাদের হিউজ ইনভেস্টমেন্ট, এখানে তাদের এই ফুয়েল লাইন আছে, করিডোর আছে, অনেক কিছু তারা করেছে। তো এটা সিকিউরিটির জন্য চায়না যে কোনো মূল্যে চায় যে তাদের পাপেট এখানে থাকুক, আমেরিকা না ঢুকুক। আর আমেরিকা চাচ্ছে এখানে একটা মরণ কামড় দিতে হবে। তো এখন দুটার ভূরাজনৈতিকভাবে এই জায়গাটা বেশ গুরুত্বপূর্ণ। শুধু এখন না, তো ব্যাক ইন 1824 এখানে অ্যাংলো বার্মিজ ওয়ার হয়েছিল 1824 সালে। এই জায়গাটা 1947-48-এ যে ডিমার্কেশন হয়েছে তখনও এখানে একটা যুদ্ধ ভাব ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চায়নাতে ঢোকার জন্য জাপানিজরা এই রুটটাই ইউজ করেছিল, এই নাফ নদী দিয়ে। এই নাফ নদী দিয়ে তারা যখন দেখেছে যে সমুদ্রের দিক দিয়ে সুবিধা করা যাবে না, তারা এখানে ল্যান্ড করে এখান থেকে সরাসরি চায়নার দিকে ঢুকে চলে গিয়েছিল। তো এই ধরনের মানে ইতিহাসের প্রেক্ষাপটে বলা যায় এই অঞ্চলের মানুষ, এই অঞ্চলটা সব সময়ের জন্য যারা যুদ্ধবাজ তাদের একটা খুব পছন্দের জায়গা। এবং আমাদের আনফর্চুনেটলি আমরা এই জায়গাটার মধ্যে পড়েছি, একদিকে ভারত, একদিকে মায়ানমার, একদিকে আমরা। আবার এদিকে ভারতের পিছনে রাশিয়া, মায়ানমারের পিছনে হলো চীন, আবার মাঝখান দিয়ে আমেরিকার একটা বিরাট স্বার্থ আছে পুরো অঞ্চলকে নিয়ে। তো এই ভূরাজনৈতিক এই একটা যে এখানে কমপ্লেক্স আছে, এটার ভিতর থেকে বাংলাদেশকে যদি কিছু করতে হয় তাহলে আমাদের প্রথমত তো সেই মেধা সম্পন্ন সেই কূটনীতিকদের দরকার। স্যার যেটা বলছিলেন এবং আপনারও প্রশ্ন ছিল আমরা কি আরাকানদের সাথে কথা বলবো কি না, প্রকাশ্যে মিডিয়ার সামনে সবাই বলবে যে না আমরা বলতে পারি না। জাতিসংঘের ম্যান্ডেট আছে যে আপনি কোনো সন্ত্রাসী বাহিনীর সাথে একটা বৈধ সরকার হিসেবে কথা বলতে পারেন না। আপনি আন্তর্জাতিক যে ক্রিমিনাল কোর্টে আপনার নামে মামলা করে দিবে যদি কোনো জায়গাতে কোথাও ক্লু পাওয়া যায় যে বাংলাদেশ সরকারের কোনো একটা প্রতিনিধি আরাকান আর্মির সাথে কথা বলেছে বা তাদের সাথে বৈঠক করেছে, তাদের সাথে কোনো সমঝোতা করেছে। এই আরাকান আর্মি অস্ত্র সুসজ্জিত নিশ্চয়ই এখন, যেহেতু তারা দখল করছে, অবশ্যই। তাহলে কি তারা বাংলাদেশ সীমান্তের জন্য হুমকি? বাংলাদেশ সীমান্তের জন্য অবশ্যই হুমকি। সেটা আরাকান আর্মি বলেই না, একটা যদি ছোট্ট বিচ্ছিন্নতাবাদী দলও হয়, আপনি যদি ধরেন আপনি আরাকান বাদ দেন, যে শেরপুর সীমান্তটার কথা যদি বলেন, সেখান দিয়েও তো অবৈধ অস্ত্র আসছে, ধরা পড়েছেন অবৈধ অস্ত্রের স্টক ওখানে শেরপুর থেকে ওখানে। এবং শুধু ছোটোখাটো যে অস্ত্র এখানে একদম আমাদের যেটা রকেট লঞ্চার বলি, যেগুলো দিয়ে আমরা একটা ব্যাংকের ভোল্ট ভেঙে ফেলতে পারবো, একটা স্ট্রং রুম ভাঙতে পারবো, দূরে থেকে একটা গাড়ি হিট করে পুরো গাড়ি উড়াই দিতে পারবো, সেগুলো তো শেরপুর সীমান্ত দিয়ে এসছে। যে কোনো সীমান্তে যে কোনো একটা উগ্রপন্থী, সেটা দেশ হওয়ার বা বাহিনী হওয়ার দরকার নেই, একটা ছোট গোষ্ঠী একটা হুমকি স্বরূপ। তো এটা হলো একটা বিষয়। তবে তার চেয়ে সবচেয়ে বড় বিষয় যে প্রসঙ্গটা আমি বলছিলাম যে ওভারটলি আমরা আরাকান আর্মির সাথে কিছু করতে পারবো না। বাট আমাদের ইন্টেলিজেন্সে আমরা যারা সেনাবাহিনীতে চাকরি করেছি আমরা জানি সেনাবাহিনীতে এবং যে বিশেষ করে ডিজিএফআই এবং অন্যান্য যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তাদের বিশাল একটা ফান্ড থাকে, সেটার নাম হলো সিক্রেট সার্ভিস ফান্ড, যেটা অন্য অডিট হয় না। আপনি এই টাকাটা কোথায় খরচ করবেন সেটার জন্য আপনি কাউকে জবাবদিহি করতে হবে না। এই টাকা দিয়ে বিভিন্নভাবে তাদের সাথে যোগাযোগের প্রক্রিয়াটা চালিয়ে যেতে হয়, যে তোমরা কেন করছো, আমরা কি কিছু করতে পারি কিনা, তোমরা কি চিন্তা ভাবনা, আচ্ছা ঠিক আছে এতটুকু পর্যন্ত এসছো, লেটাস্ট থিং, এই টাইম বার্গেন করা। তো সেটার জন্য আপনার ওই যেটা বললাম যে মেধা দরকার, ইন্টেলিজেন্সের সেই নেটওয়ার্কটা দরকার। এখন আপনি বিগত 16 বছরে ইন্টেলিজেন্সকে লাগিয়ে রেখেছেন যে ওকে ধরো, ওকে গুম করো, ওকে ভেঙে দাও, ওকে গুড়ায় দাও, ওকে বের করে দাও। এগুলো তো ইন্টেলিজেন্সের কাজ হলেও যে ন্যাশনাল আর্মি কাজ করবে। ওই জন্য বলে যে সব কাজে যদি সেনাবাহিনীকে পাঠানো হয় তাহলে যুদ্ধের সময় দেখা যাবে বলবে কি তুমি ফাইজলামি পেয়েছো যে সব কাজে আমি আর্মি পাঠাবো। জি, আমার আরেকটি প্রশ্ন ছিল যে রোহিঙ্গারা কি ফিরে যেতে চায় কিনা, সেই প্রশ্ন নিয়ে আমি ফিরবো নিশ্চয়ই। আপনার কাছে জানতে চাই, এই সীমান্তে অপরাধ প্রবণতা বেড়েছে, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনিই বললেন, এবং প্রথমেই আমি যেটি বলছিলাম যে দুর্নীতির কথা বলা হচ্ছে। এই যে সীমান্তে অপরাধ প্রবণতা কিংবা বিজিবি বা কোস্ট গার্ডের দিকে যে আঙুল উঠছে, এই ব্যাপারটিকে আপনি কিভাবে দেখেন? সীমান্ত কিভাবে সুরক্ষিত রাখা যায়? মেজর নাসির খুব সুন্দর করে বলেছেন ব্যাপারটা। তারপরে আমি আবার বলি, দেখুন তার আগে আমি একটা মেজর নাসিরের কথার সূত্র ধরে আরেকটি কথা না বললে গুরুত্বপূর্ণ, এই জন্য বলছি আপনার প্রশ্নের বাইরে গিয়ে। সেটা হলো একটা ভুল যখন ভুল হয়ে যায় সেটাকে সংশোধন করা অনেক সময় লাগে, অনেক কিছু। শুরুতেই যদি আমরা ওভার্টলি এই রোহিঙ্গাদের যখন আসলো
তাদের ইয়াং জেনারেশনকে প্রশিক্ষিত করতে পারতাম, সেই জন্য খুব বেশি টাকা খরচ হতো না। প্রশিক্ষিত করে এই 16 বছরে আজকে চিন্তা করেন আমরা কিন্তু একটা বিশাল সামরিক বাহিনী তৈরি করতে পারতাম তাদেরকে দিয়ে। সেই সময় যদি এই স্টেপটা নেওয়া হতো তাহলে আজকে আরাকান আর্মিরও জন্ম হতো না, এবং মিয়ানমার একেবারে আমাদের পদধূলি নিয়ে তারা এই রোহিঙ্গাদেরকে আশ্রয় দিত। সেই কাজটা আমরা করতে ব্যর্থ হয়েছি শুধু নিজের ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করার জন্য। এখনো সময় পার হয়ে যায়নি। আরাকান আর্মি বলেন আর মিয়ানমারের বলেন, কোভার্টলি অনেক কিছু করা যায়, কেননা এই অ্যাসেট রোহিঙ্গারা কিন্তু ফেরোসাস। তাদের ইয়াং জেনারেশনকে যদি আমরা সেই প্রশিক্ষণ দিতে পারি সব মিলে, তাহলে এখনো সময় আছে। কি ধরনের প্রশিক্ষণ? যেমন আমরা মুক্তিবাদী বাহিনী যেমন ট্রেনিং করেছিলাম, মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ পেয়েছি না আমরা দেশকে স্বাধীন করার জন্য, তারা তাদের দেশ স্বাধীন করার জন্য প্রশিক্ষণ পাবে। এটা আমি সরকারিভাবে বলছি না। সেটা কি আইনসম্মত হবে? দেখুন, একটু আগেই তো মেজর নাসির বললেন কোভার্টলি অনেক কিছুই করা যায় আইনসম্মত। আপনি গোপনে বিয়ে করেন না, আপনার আইনসম্মত বিয়ে হলো বাবা মা মিলিয়ে বিয়ে দিবে, কিন্তু যখন আপনার আরেকজনকে ভালো লেগে যায় আপনি তো তার সাথে গোপনে গিয়ে কাজের অফিসে বিয়ে করেন, সেটা কি আইনসম্মত হয় না? তো ঠিক একই ধরনের আপনি যখন একটা জিনিস সহজভাবে আদায় হচ্ছে না, আমাকে তো ঘিটা আমার সোজা আঙুলে উঠছে না, আমি চামচ দিয়ে উঠাতে হবে, তো সেটা তো অন্যায় কিছু নয়। তো ঠিক একইভাবে আমি মনে করি রাষ্ট্রনায়ক যারা হন, যারা রাষ্ট্র নিয়ে চিন্তা করেন, রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন, তারা সেই কাজটা করেন। আজকে আমি তো এই কথাও বলি মাঝে মাঝে, দেখেন আমাদের প্রতিবেশী দেশ, আমাদের এই সকল সমস্যার পিছনে একমাত্র দায়ী হলো আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া। এই রোহিঙ্গা বলেন, এই আরাকান আর্মি বলেন, এগুলোর পিছনে গভীর জলের মাছ হলো আমাদের প্রতিবেশী দেশ। এগুলোকে আইনে লেখা আছে, বাট তাদের চাণক্য নীতিতে লেখা আছে। চাণক্য নীতি তো আর সংবিধানে নাই, কিন্তু তারা তো চাণক্য নীতি অনুসরণ করছে। তো ঠিক একইভাবে আমাদেরও ওই ধারার কৌশল স্ট্র্যাটেজি এটা ব্যবহার করে আমাদের রাষ্ট্রের স্বার্থে, জাতীয় স্বার্থে অনেক কিছু করতে হবে, যেটা গোপনে করতে হবে। এবং দেখবেন একে একে সব দেশ আমাদের বন্ধু হয়ে যাবে। আমরা অনেকে বলে যে প্রতিবেশী দেশ বদলানো যায় না, যে নিজের ওয়াইফ বদলানো যায় কিন্তু প্রতিবেশী দেশ বদলানো যায় না। না, আমি তো বিশ্বাস করি না প্রতিবেশী দেশ বদলানো যায়। পাকিস্তান কি বাংলাদেশ হয় নাই? পাকিস্তান তো বাংলাদেশ হয়েছে। তো সুতরাং আমরা ওই সূত্রে যাই না কেন? ওই সূত্রে গেলেও কিন্তু আমরা 6টা নতুন দেশের নাম 7টা নতুন দেশ করতে পারি ইচ্ছা করলে। তো এই সব মিলিয়ে দেখবেন এই বড় ধরনের 7টা নতুন দেশ করা মানে একটু বুঝিয়ে বলবেন দর্শকদেরকে, যদি একটু সহজ করে। তাহলে আপনাকে আবার কূটনীতি শিখাতে হবে আমাকে। আমরা পাকিস্তান পরিবর্তন করে বাংলাদেশ যেমন হয়েছি, এটা তো কারো সাহায্য হয়েছে, কেউ তো আমাদেরকে সাহায্য করেছে, একা একা তো হয় নাই। হয়েছে কি, আপনি ওই কাজের কাছে যান এর জন্য বয়ফ্রেন্ডের সাথে, একা তো যান, আর 2-4জন বন্ধু বান্ধব থাকে তো সাথে, একা একা তো আর যাওয়া হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর 5জন বন্ধুকে নিয়েই যাওয়া হয়, দুই পক্ষেরই হইতে হবে, তো সাক্ষী হইতে হবে, নাহলে তো বিয়ে ঠিক হবে না। এটা তাই, এই কথাটা আমি বুঝাতে যাচ্ছি। আমাদের তো প্রতিবেশী তৈরি করার মতো আমাদের জায়গা আছে, তো জায়গা আছে না? আমরা অনেক 7 সিস্টার বলি, 8 সিস্টার বলি, 5 সিস্টার বলি। সিস্টারকে ভাই বলে বানায় ফেললেই তো হলো, সিস্টারের জায়গায় ব্রাদার বানায় ফেলবো আমরা। ব্রাদার বানায় ফেললে দেখবেন যে আমাদের দেশের শক্তিমাত্রা বহু গুণে বেড়ে গেছে। আমি সব কিছু খুলে বলতে পারছি না আপনাকে এখানে, এটা যারা বুঝার তারা বুঝে ফেলছে অলরেডি, যারা শুনছেন এই কথা। তো ইট ইজ দেয়ার আর মেনি লজ ক্লজ। আপনার রাষ্ট্র পরিচালনা করতে গেলে এগুলো অনুসরণ করতে হয় এবং সেই করাটা অবৈধ কিছু নয়, সেটা স্বীকৃতিও পাবে। মনে করেন হঠাৎ করে একজনের লিঙ্গ পরিবর্তন হয়ে গেল, লিঙ্গ পরিবর্তন হয় না মানুষের, পুরুষ থেকে মহিলা হয়ে গেল, মহিলা থেকে পুরুষ হইল, তাকে তো স্বীকৃতি দেয় তো। বাট সেটা করতে গেলে অনেক সময় অস্ত্রোপচারও করতে হয়, অস্ত্রোপচারের মাধ্যমে সেটাও করা যায়। এবং তাকে আবার তার এই চেঞ্জ করে, আইডি কার্ড চেঞ্জ করে রহিমার জায়গায় আব্দুল্লাহ লেখা যায়, তাই না? ঠিক এটাও একটা রাষ্ট্রের স্বার্থে, বাংলাদেশ নামক রাষ্ট্রের বহু পন্থা অবলম্বন করতে হবে যদি এই বাংলাদেশ নামক রাষ্ট্রটি স্বাধীন, সার্বভৌম, নিশ্চিন্তভাবে থাকতে হয়। দেখুন, বিশ্বে যতগুলো রাষ্ট্র আছে, 240টার উপরে রাষ্ট্র আছে আমি যতটুকু জানি, নট শিওর, এমন কোন রাষ্ট্র একটা পাবেন না যে রাষ্ট্রে স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে এত আলোচনা হয়।
এত আলোচনা, আপনি তো একজন সঞ্চালক হিসাবে কমপক্ষে শত শত অনুষ্ঠান আপনি করেছেন। এই স্বাধীনতা, সার্বভৌমত্ব, সার্বভৌমত্ব, স্বাধীনতা, হ্যাঁ, এই এই জিনিসটা কিন্তু একমাত্র বাংলাদেশে আলোচনা হয়। কেন হয়? শুধু একটা বিস্ফোরার জন্য। একটা বিস্ফোরা সারাক্ষণ আমাদেরকে জ্বালাচ্ছে। সেই জ্বালানোটা এটা হেজিমনি। এই হেজিমনি থেকে বের করতে হলে যেমন কুকুর তেমন মুগুর দিতে হবে। আমরা কিন্তু কম শক্তিশালী নই, আমরা বিশাল একটা শক্তি বাংলাদেশ। এই শক্তিটাকে আমরা বুঝতে পারিনি যে আমার গায়ে প্রচণ্ড শক্তি আছে, আমি ভয় পেয়ে যাই, আমি ভীতু। এখন ভীতু হলে কিন্তু আপনার শক্তিটা আর কাজে লাগবে না, অথচ আপনার দেহে প্রচুর শক্তি আছে। আপনি মহিলা হলে কি হচ্ছে, আপনার রাস্তায় যাচ্ছেন, হাঁটতেছেন, এক ছিনতাইকারী এসে আপনার ধরলো, আপনি যদি ভয় পেয়ে যান আপনি কাত। আর যদি ভয় না পেয়ে প্রোঅ্যাক্টিভ হতে হবে, প্রোঅ্যাক্টিভ যখন রিঅ্যাক্টিভ হতে হবে, নিশ্চয়ই আমরা সেই বাংলাদেশের, আমি শেষ করে নিই, 1 মিনিট আমি শেষ করে দিচ্ছি। বাংলাদেশের সেই জিনিসটা আছে আমাদের। আমরা যদি সেই শক্তিশালী ভূমিকায় সাহসিকতার সাথে রাষ্ট্রনায়কোচিতভাবে আমরা অগ্রসর হই, আমাদের দেশ এটা এমন একটি স্ট্র্যাটেজিক্যাল লোকেশন, জিও স্ট্র্যাটেজিক্যাল লোকেশন, পৃথিবীর প্রত্যেকটা দেশ আমাদের সাথে সম্পর্ক স্থাপন করবে। আই টেল ইউ মাই ডিয়ার, এন্ড দ্যাট ইজ পসিবল। জি, অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে জানতে চাই লাস্ট রিমার্ক, মেজর নাসির, আপনি কি মনে করেন এই যে আমাদের সীমান্তে যে এখন একটা অস্থিরতা রয়েছে, এই অস্থিরতা কাটিয়ে উঠতে আমরা কিভাবে সক্ষম হব, এবং রোহিঙ্গারা কি তার দেশে ফিরতে চায় কিনা? আবার পুরনো প্রশ্ন। ওকে, এই প্রশ্নটা যেটা দ্বিতীয় অংশ, ফিরতে চাই কিনা, এটা আগে করেছিলেন, তখন উত্তর দেওয়া সম্ভব হয়নি আমাদের এই অন্য একটা আলোচনার প্রসঙ্গে, তো ওটাকে আগে আমি একটু কভার করি। দেখুন, যে কোনো মানুষের জন্য তার জন্মভূমির একটা আন্তরিক টান থাকে। আমি দীর্ঘদিন দেশের বাইরেও ছিলাম এবং আমার স্যারও ছিলেন, আমরা বিভিন্ন সময় দেখেছি বিদেশে গেলে বোঝা যায় যে আমরা কি হারাচ্ছি বা কি হারালাম। একটা দুঃসংবাদ আসে, একটা বিভিন্ন আসে, আর কোনো কিছু না, ওই যে দেশের বাতাসটা, দেশের ছোট মাছ, একটু সবজি, এগুলোকে দারুণভাবে আমরা মিস করতাম। রোহিঙ্গাদের আমি ওদের সাথে দীর্ঘদিন তো আমি এটা নিয়ে পড়াশোনা করেছি, এখানে তাদের প্রাণের আকুতি কিন্তু ফিরে যাওয়া। তারা ওখানে জন্ম, তাদের এখানে আছে। আপনি দেখেন এই যে বিগত বছরগুলোতে, আজকে তো প্রায় 10 বছরের মতো হয়ে গেছে, যে ছোট ছোট বাচ্চাগুলো আছে, তারা কোন দেশের সিলেবাসে লেখাপড়া করছে বলেন তো? বাংলাদেশের সিলেবাসে? রোহিঙ্গা সিলেবাস? নো, তাদের কোনো সিলেবাসই নাই। তারা অ্যাডহক একটা ইসলামিক পড়াশোনা করছে। কিন্তু রোহিঙ্গারা তো বলছে 2017 সালে বিশেষ করে যে রোহিঙ্গারা এসেছেন, তারা বলছেন যে তারা বেশ ভালো আছেন এই দেশে। না, এটা দেখেন, এটা কে বলছে, কেন বলছে, সেটার মধ্যে আরেকটা রাজনীতি আছে। তাদেরকে দিয়ে কে বলাচ্ছে এই কথাগুলো আমরা ভালো আছি? ভালো থাকলে তারা ইয়েতে যায় না কেন? এই যে চরে যে ইয়েটা করা হয়েছে, ভাষানটেক চরের মধ্যে, সেখানে যাচ্ছে না কেন? ওখানে তো আরো ভালো ব্যবস্থা, ওখানে যাচ্ছে না কেন? এটার ভিতরে এনজিওদের বিরাট একটা গেম আছে, আপনাকে এটা বুঝতে হবে। এনজিওদের বিরাট একটা গেম আছে, তারা এটা একটা সাইনবোর্ড। রোহিঙ্গাটা, আপনি যেটা বললাম ডাইনামিক্সটা শুধুমাত্র যে রোহিঙ্গা কেন্দ্রিক তা তো না, এটার মধ্যে চীনের যেরকম ইনভলভমেন্ট আছে, একটা বিশাল মুসলিম ফোর্স। স্যার যেটা বলছিলেন, আপনি চিন্তা করেন 15 লক্ষ মুসলমানের হাতে যদি অস্ত্র চলে যায়, আজকে 15 লক্ষ অস্ত্র দিয়ে দিলাম আমি, তাহলে এইটা কি ধরনের একটা অ্যাটম বোম হয়ে যাবে এরকম। এইটা একটা বিষয়, এবং এটাকে কে কখন কাজে লাগাবে উই ডো নট নো। এর কারণ হচ্ছে মায়ানমার হচ্ছে দ্য সফট লঞ্চিং প্যাড ফর বোথ ইন্ডিয়া অ্যান্ড চায়না। চায়নাকে যদি নিউট্রালাইজ করতে হয় এবং ইন্ডিয়াকে যদি খারাপ অবস্থার মধ্যে ফেলতে হয়, তাহলে বঙ্গোপসাগর দিয়ে এসে যদি এই রোহিঙ্গাদের হাতে অস্ত্রটা তুলে দেওয়া যায়, তাহলে এরপরে তাদের ফার্স্ট ফেজ হলো অস্ত্র দিয়ে প্রশিক্ষিত করা, তারপর হলো কোন দিকে যেতে হবে সেটা বলে দেওয়া, যে তুমি এটা করো তাহলে আমি বাকিটা দেখছি এখানে। তো এই বিষয়গুলোর মধ্যে ডাইনামিক্সটা শুধু এইখানে না, এনজিওদের ডাইনামিক্স কোথায়? এখানে আপনি যে দেখেন যে এনজিওরা কোথায় থাকে, কত টাকা বেতন নিচ্ছে, তাদের গাড়ির ইয়েগুলোকে ওখানে এনজিওর যে গাড়ির ড্রাইভাররা যে চালায়, তাদের বেতন আমার আপনার বেতনের চেয়ে বেশি, সে ড্রাইভারদের বেতন, কারণ তারা ইংরেজিতে একটু কথা বলতে পারে। শুধু ড্রাইভারদের কথা আপনি বলছেন, এটা আমার মুখের কথা না, আপনি কক্সবাজারে যান, আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো সব কিছু মিলে এখানে ডাইনামিক্সটা শুধু যে মাত্র এখানে, যারা জাতিসংঘে খাদ্য সাপ্লাই দেয়, ওয়ার্ল্ড ফুড এজেন্সিকে খাদ্য সাপ্লাই দেয়, তাদের একটা ডাইনামিক্স আছে। বাংলাদেশে এখানে আপনি মানে যেহেতু রুডলি বলি, একেবারে র ল্যাঙ্গুয়েজে বলি, আমাদের অনেকের ভাগ্য খুলে গেছে রোহিঙ্গারা আসার কারণে। তাদেরকে হারিকেন সাপ্লাই দিয়ে, তাদেরকে কি বলে মশার কয়েল সাপ্লাই দিয়ে, তাদের মোমবাতি,
কয়েল সাপ্লাই দিয়ে, পানির বোতল সাপ্লাই দিয়ে। সুতরাং ডাইনামিক্সটা এখানে ওখানকার যে জনপ্রতিনিধিটা ছিল, আজকে তাদের রোহিঙ্গারা আসার আগে তাদের সম্পদের বিবরণ নেন আর এখনকার সম্পদের বিবরণ নেন। এত টাকা কোথা থেকে আসলো? জাস্ট তারা বিক্রি করেছে এই নাগরিকত্ব। ওখানে আপনি যারা জাতীয় পরিচয়পত্রের দায়িত্বে ছিল তাদের আপনি সম্পদের হিসাব নেন ওভারলি কোভারলি। এই জন্য বলছি গোয়েন্দা সংস্থাগুলোর কাজ যেটা ছিল তারা সেটা না করে যখন অন্য কাজে চলে গেছে তখন সবাই এটার একটা বেনিফিশিয়ারি হয়ে গেছে। সব রোহিঙ্গারা তো ক্যাম্পেও নেই, অনেকেই বাইরে বিভিন্নভাবে চলে গেছে ওই জায়গায়। আমাদের কক্সবাজার, বিশেষ করে আমি যদি বলি টেকনাফ অঞ্চল, এই অঞ্চলটা তো নিশ্চয়ই একটা হুমকি। আপনি ঢাকাতে রোহিঙ্গা কতজন আছে আপনি সেটার খোঁজ নেন না কেন? শুধু আপনি কক্সবাজার চট্টগ্রাম ওই পর্যন্ত যাচ্ছে কেন এখানে? তো সব কিছু মিলে এটা যেটা বললাম, এমন কোনো মিনিস্ট্রি নাই যাদের কিছু ওখানে করার মতো নাই। এখানে তাদের ওখানে সামাজিক, অর্থনৈতিক, শিক্ষাগতভাবে তারা এখন একটা লেটেস্ট যেটা আমি জানি যে ইউনিসেফ থেকে তাদেরকে ব্রিটিশ কারিকুলাম পড়ানোর জন্য, ইন্টারন্যাশনাল যেটা ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো জায়গাতে অ্যাকসেপ্টেড হবে, সেই সিলেবাসটা পড়ানোর জন্য একটা বিশাল ওখানে এখন প্রজেক্ট কাজ করছে ওই জায়গার মধ্যে। তো এই জন্য বললাম যে তারা শিক্ষার আলো পায়নি গত 10 বছরে, যেটা পেয়েছে সেটা বললাম যে ফর্মাল কোনো এডুকেশন না। এই যেই ছেলেটা 5 বছর আসছিল তার এখন বয়স 16 বছর, যার জন্ম হয়েছে তার বয়সে এখন 11 বছর। এখান থেকে 15 লক্ষ মানুষের মধ্যে আপনি যদি ধরে নেন যে 15 থেকে 35 বছর বয়সের মধ্যে এখানে 10 লক্ষ মানুষ আছে এবং তাদেরকে আপনি 10 লক্ষ অস্ত্র দিয়ে দেন, চিন্তা করা যায় ওখানে কি হবে বিষয়টা। আর এরা যারা লেখাপড়া না শিখে বড় হচ্ছে তাদেরকে তো যে কেউ তার মগজের মধ্যে একটা উগ্রবাদী চেতনা বলেন, ধর্মীয় চেতনা বলেন, বিধর্মী চেতনা বলেন, খ্রিস্টান চেতনা বলেন, কোনো চেতনা ঢোকানোই কিন্তু কোনো বিষয়ই না, কারণ তার মধ্যে শিক্ষার আলো নাই, মৌলিক যে কোয়ালিটি সেটা নাই, তার থাকার জায়গাটুকু ভালো না। সে চোখের সামনে দেখতে পেয়েছে অভাব অনটন, তার চোখের সামনে দেখতে পেয়েছে যুদ্ধ বিধ্বস্ত অবস্থা, তার কোনো সামাজিক যেই একটা আমাদের বাড়িতে যে একটা আদরে বড় হওয়ার যে একটা মায়া মমত্ব সেটাই তার মধ্যে নাই। সুতরাং এর ভিতর থেকে তাকে একটা বিপজ্জনক সম্প্রদায়, এটা এক কথায় বলতে গেলে। তারা ফিরতে চায়, অবশ্যই ফিরতে চায়, কিন্তু তাদের জীবনের বিনিময়ে ফিরতে চায় না যে আমি ওখানে যাব তারপর কি হবে আমি জানি না। এই রিস্ক নিয়ে তারা ফিরতে চায় না, তারা অবশ্যই ফিরতে চায়। এবং এই ফেরার জন্য তাদের যেই একটা দৃশ্যমান একটা অগ্রগতি থাকতে হবে। কাগজে কলমে আমরা চুক্তি করেছি, একজনও কিন্তু যেতে পারেনি। সেই 79-এ প্রথম এসেছিল 2500 জন রোহিঙ্গা, 79-এ প্রথম এসেছিল। তারপরে তো আমরা 2019-এ যেহেতু এটা এরপর ধাপে ধাপে 79 থেকে 89 পর্যন্ত আরও এটা 3 লাখে পৌঁছলো। এই শেখ হাসিনার সর্বশেষ পর্যায়ে এসে আরও 7 লাখ 10 লাখ হয়ে গেল। এখন তো এটা জ্যামিতিক হারে আরও বেড়ে গেল এবং আপনি যেটা একটু আগে বললেন যে আরও 60,000 বিগত কয়েক মাসে ঢুকেছে। এবং এই প্রবণতাটুকু বাড়তেই থাকবে, এটা কমবে না, বাড়তেই থাকবে। কারণ ওখানে যত বেশি ডিস্টারবেন্স হবে তত বেশি মানুষের এদিকে আসার আগ্রহ হবে। এবং এখানে যখন দুর্নীতির মাধ্যমে দেখবে যে এখানে কোনো রকম পৌঁছতে পারলে আমি মালয়েশিয়া যেতে পারবো, এখানে পৌঁছতে পারলে একটা নাগরিকত্ব পাবো, এখানে পৌঁছতে পারলে সৌদি আরব যেতে পারবো, এখানে পৌঁছতে পারলে একটা জীবনের গতি হয়ে যাবে, তখন সে কেন আসার আগ্রহ ফিল করবে না? আমাদের মানুষও তো দেশের বাইরে যাচ্ছে, তো ওরা দেশের বাইরে মনে করে অনেকে আসার চেষ্টা করবে। আরেকটা হলো যে তাদের নিরাপত্তা। কিন্তু এন্ড অফ দ্য ডে রুট যেখানে সেখানে আমরা সবাই ফিরে যেতে চাই, সব পাখি নিরে ফিরে। সন্ধ্যার আগে কিন্তু কোনো পাখি না, তো পাখিরই যদি এই টেন্ডেন্সি থাকে তো মানুষের থাকবে না কেন? তবে এই সাথে আমি একটা জিনিস যোগ করতে চাই শেষ মুহূর্তে। বিগত যে 15-16 বছরে যে আমাদের প্রশাসন চালিয়েছে হাসিনা, এই পুরো প্রশাসন যতগুলো মন্ত্রণালয় ছিল, 54টা 55 মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়গুলো কিন্তু কোনো কাজ করেনি। কাজ করেছে একটাই, টাকা লুটপাট করা। দেখা গেছে যে হাসিনা নিজেই 300 মিলিয়ন ডলার পাচার করেছে। ঠিক একইভাবে প্রতিযোগিতামূলকভাবে আমলারা, বিশেষ করে যারা দেশ চালায়, আর্মি কিন্তু দেশ চালায় নাই, এই আমলারা এই প্রতিযোগিতা করেছে কে বেগম পাড়ায় বাড়ি করতে পারে, কে কোন জায়গায় কোন সম্পদ রাখতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে। দেশের মূল কাজগুলো থেকে তারা দূরে ছিল। এই কারণে রোহিঙ্গা সমস্যাটার একটু দীর্ঘ হয়ে যাচ্ছে। আমাদের প্রত্যেকটা মন্ত্রণালয়, যেমন আমাদের পররাষ্ট্রনীতিতে আমরা মনে হয় সবসময় মায়ানমারের দিকে একটু দৃষ্টি দিচ্ছি না, কোন জায়গায় দৃষ্টি ছিল না, সব দৃষ্টি ছিল নিজে আখের গোছানো। বাংলাদেশের টপ টু বটম they have plundered this country. আমাদের সময় যেহেতু সীমিত, আপনাকে প্রথমে কংগ্রাচুলেট জানাই, আপনি রাওয়ায় গতকালকে ইলেক্টেড হয়েছেন অ্যাজ এ প্রেসিডেন্ট। এবং আপনাদের রাওয়ায় যেহেতু আপনারা হচ্ছে রিটায়ার্ড আর্ম ফোর্স অফিসাররা আপনারা রয়েছেন, আপনাদের কি কোনো এ ধরনের উদ্যোগ আছে দেশের যেমন শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কিংবা দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য? তো নিশ্চয়ই আপনারা ভাবেন। আমরা once somebody is military,
হি অর শি টিল হার ডেথ ইজ মিলিটারি। কি ধরনের পদক্ষেপ নেওয়ার কথা অনেক ভাবছেন? পদক্ষেপ আছে। দেখুন রাওয়ার একটা অর্গানাইজেশন, যে অর্গানাইজেশনের মোর দেন 6000 রিটায়ার্ড মিলিটারি অফিসার্স আছে, আর্মি, নেভি, এয়ারফোর্সের। এটা একটা বিশাল সম্পদ, সুশিক্ষিত, প্রশিক্ষিত, জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী, লেখক, কবি, সাহিত্যিক, এমন কেউ নাই, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সব ধরনের সম্পদ নিয়ে হলো রাওয়া। আমরা এই বিগত 15 বছরে ফ্যাসিস্ট সরকার রাওয়াকে অকার্যকর করে রেখেছিল। তারা গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত না করে তাদের নিজস্ব মনোভাবের লোকগুলোকে বসিয়ে দিয়ে রাওয়াকে অকার্যকর রেখেছিল। আল্লাহর অশেষ রহমতে এই রাওয়াকে আমরা মুক্ত করেছি, এবং মুক্ত করার প্রথম আলো জ্বালিয়েছে রাওয়া। কিভাবে সেটা? বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের আগে কিন্তু রাওয়ায় আমরা গণতান্ত্রিক উপায়ে 21শে ডিসেম্বর এমন সুন্দর একটা ইলেকশন করেছি। সেখানে আপনাদের নির্বাচন কমিশনারের মধ্যে একজন ছিলেন, উনি গিয়েছিলেন, উনি দেখে অভিভূত, উনি ভিডিও করেছেন, দেখেছেন যদি এই ইলেকশন প্রক্রিয়াটা আমরা সারা বাংলাদেশে করতে পারি তাহলে ইট উইল বি মার্ভেলাস ফর বাংলাদেশ। এবং আমি সরকারকে অনুরোধ করব রাওয়াকে একটা আদর্শ কিংবা মডেল হিসেবে গণ্য করে আমরা ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে যেহেতু এই পদে বসিয়েছেন, আপনারা দেখবেন রাওয়ার পথ ধরে আগামীর বাংলাদেশ সৃষ্টি হবে ইনশাআল্লাহ। কেননা এই সামরিক বাহিনী দিয়ে এই দেশ সৃষ্টি হয়েছে, এবং এই দেশের রক্ষা করার জন্য, এই দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং সমৃদ্ধির জন্য, দেশের মানুষের উন্নতির জন্য, মানবতার উন্নতির জন্য, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা রাওয়াকে কল্যাণমূলক কাজের পাশাপাশি রাষ্ট্রকে পরিচালনার কাজে আমরা ব্যবহার করতে পারবো। সেই জন্য আমার স্লোগান হলো রাওয়ার পথ ধরে আগামীর বাংলাদেশ। সুদূর প্রসারী সেই পরিকল্পনা, মহান আল্লাহ যাতে আমাদের সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য, নাসিরের মতো অফিসার আছে, এরকম অসংখ্য মেধাবী অফিসার আছে, আমরা যদি সেই তাদেরকে প্রকাশ করি, দেখবেন পলিটিক্যাল পার্টিগুলো যদি সত্যিকার অর্থে দেশ চালাতে যায় ভালোভাবে, আমাদেরকে রাওয়াকে বলবে যে কর্নেল সাহেব আমাদেরকে অন্তপক্ষে 20 জন অফিসার দেন, তাদেরকে আমরা এই নির্বাচনে দাঁড় করাবো। আমাদেরকে 30 জন অফিসার দেন, আমরা বিদেশে পাঠাবো তাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। আমাদেরকে 30 জন অফিসার দেন, এই যোগ্য অফিসার, যাদেরকে দিয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা রক্ষা করব। এমন কোনো কাজ নাই যেটা আমাদের সামরিক বাহিনীর লোকেরা জানে না। বিলিভ ইন মি, ইউ আর মাই ইয়াঙ্গার ডটার, লাইক জাস্ট মাই ইয়াঙ্গার ডটার। আই টেল ইউ, আপনি অনুভব করবেন আল্লাহর রহমত। লেট মি গিভ আফটার 6 months হোয়াট উই শ্যাল ডু ইনশাল্লাহ, বিকজ আমরা মুক্ত করে ফেলেছি, রাওকে রাও মুক্ত করেছি। এবং সেই ইলেকশনটা আপনি যদি জেতেন, আমি জানি না আমার যদি সেই ক্যাপাসিটি ডাকতো, আমি সব মিডিয়াকে ডাকতাম। দেখেন নির্বাচন কাকে বলে, কত আনন্দমুখর পরিবেশে, কত সুন্দর, কত মানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। কেউ কারো বিরুদ্ধে কথা বলছে, আমার বিরুদ্ধে আরো 7 জন প্রার্থী ছিল, আমরা চেয়ারম্যান পদে 8 জন দাঁড়িয়েছিলাম। বিলিভ ইন মি, এটা হিস্ট্রিতে নাই। এবং 8 জনের মধ্যে আমি যখন পাশ করলাম, রেজাল্ট ঘোষণা করো, সবাই এসে আমাকে মিষ্টি খাওয়াচ্ছে, আমিও তাদেরকে বুকে জড়িয়ে ধরছি, আমি মিষ্টি খাওয়াচ্ছি। এটা কি হারিয়েছি কিছু? সো উই আর ইনক্লুসিভ অ্যান্ড আপলিটিক্যাল। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কংগ্রাচুলেশনস। একেবারে শেষ পর্যায়ে আপনি যদি কিছু যোগ করতে চান। কোন প্রসঙ্গে? রোহিঙ্গা প্রসঙ্গে, রোহিঙ্গাদের কে ঠেকাবে এবং হলিস্টিক্যালি আমাদের কি করা উচিত? ওকে, প্রথম কথা হচ্ছে যেটা আমি বলবো যে এখানে গোয়েন্দা যারা আছে, গোয়েন্দা কার্যক্রম অতিমাত্রায় এখন বাড়িয়ে দিতে হবে। যেহেতু অলরেডি আমরা স্বীকার করে নিয়েছি আরও 60 জন এসছে, তাহলে এই ক্ষেত্রে এখন আমাদের এটা যাতে আর না হয় সেটার জন্য যা যা করা প্রয়োজন সেটা হচ্ছে প্রথম একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা যে আরাকান আর্মি এখন এটাকে আর নেগলেক্ট করার মতো কোনো ফোর্স নয়, তারা আমাদের এখন কাউন্টার পার্ট হয়ে গেছে। এই পাশে আমরা আছি, ওই পাশে তারা আছে। আগে ছিল বিজিপি, বর্ডার গার্ড পুলিশ মায়ানমারে, হ্যাঁ মাঝখানে নাফ নদী, আর ওখানে তো সীমান্ত আছেই 170-71 কিলোমিটার। সুতরাং ওরা আমাদের কাউন্টার পার্ট। এখন তাদেরকে আর নেগলেক্ট করা বা সন্ত্রাসী বাহিনী বলে তাদেরকে দূরে রাখার আর সুযোগ নাই। কিন্তু ওভারটলি আমরা করতে পারবো না, হচ্ছে যেহেতু আমরা জাতিসংঘের সদস্য রাষ্ট্র এবং আমরা আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল, আন্তর্জাতিক যে আদালতের একটা বিষয় থাকে, তো সব কিছু করতে পারবো না। বাট যেটা আমি প্রথমে বলেছিলাম যে গোয়েন্দাদের কাজে আমাদের প্রত্যেকটা, যারা ডিজিএফআই বলেন, আমি মিলিটারি ইন্টেলিজেন্সের কথা বলেন, ক্রস বর্ডারে কাজ করার জন্য একটা সেপারেট একটা
উইংই থাকে গোয়েন্দা বাহিনীর মধ্যে, এবং তাদেরকে দেশে বিদেশে ট্রেন করা হয় এই ক্রস বর্ডার ক্রাইসিসগুলোকে ম্যানেজ করার জন্য। তো তাদেরকে সেই কাজে লাগাতে হবে। আপনি যদি ওই বর্ডারের লোকগুলোকে বর্ডারের কাজ না দিয়ে আপনি ঢাকা শহরে কে কার বিরুদ্ধে কথা বলছে তার টেলিফোন রেকর্ড করার কাজে লাগিয়ে দেন, ওই হক সাহেব তার বাসাতে কে আসছে কে গেছে তাকে ফলো করার জন্য লাগাই দেন, তাহলে তার ওই মায়ানমার বর্ডারে কী হচ্ছে সেটা দেখার লোক থাকবে না। তো এই জন্য বলছে গোয়েন্দা কার্যক্রমটাকে সবার আগে দিতে হবে। এক, দুই নম্বর হচ্ছে যে ডক্টর ইউনূসের মতো মানুষগুলোকে কাজে লাগাতে হবে তাদেরকে, যেটা হচ্ছে যে আন্তর্জাতিকভাবে ওখানে যাতে এমন কোনো অ্যাট্রোসিটিস না হয়, এমন কোনো ধ্বংসযোগ্য অগ্নিসন্ত্রাস বা কোনো রকমের সন্ত্রাস কার্য না হয় যেটা তাদেরকে ফোর্স করে টু লিভ দেয়ার ল্যান্ড, যারা ওখানে যারাই আছে তাদেরকে যাতে না হয়, ওটা যাতে না হয় সেজন্য প্রতিনিয়ত আমরা কয়টা সেমিনার করেছি বলেন তো? গত 6 মাসে আসছে 60 জন। আমরা কি 6টা সেমিনারে বলেছি আজকে জানুয়ারি মাসে এই আমাদের বর্ডারের পাশে এগুলো হয়েছে, আসুন আমরা তার প্রতিবাদ জানাই? কটা করেছি? করি নাই। এটা তো গেল একটা। আরেকটা হচ্ছে যে এখানে স্টেক হোল্ডার আমরা প্রকাশ্যে জানি, আমেরিকা আছে, চায়না আছে এবং ইন্ডিয়া আছে। আমাদের নিজেদের স্বার্থ রেখে কাউকেই নেগলেক্ট করা যাবে না। আমাদের স্বার্থটা সবার আগে রেখে কার সাথে কীভাবে কী পলিসিতে এগিয়ে গেলে আমরা এখানে এটা দেখেন 3 বর্ডার, যেখানে 3টা দেশে বর্ডার থাকে সেটা সবসময় নাজুক থাকে। সেটা থাইল্যান্ড বর্ডার হন, এটাকে আমরা ট্রায়াঙ্গেল বলি, যেটাকে আমাদের ডিপ্লোমেসি বা ইন্টেলিজেন্সের ভাষায় ট্রায়াঙ্গেল ইজ অলওয়েজ এ ক্রাইম জোন। কারণ এখান থেকে আপনি যখন অভিযান চালাবেন ওরা ওই দেশে চলে যাবে, ওই দেশে অভিযান চালালে এই দেশে চলে, কারণ বর্ডার তো আর এরকম একেবারে সিল করে বার্লিন ওয়ালের মতো দেওয়া বর্ডার না। তো এটা সবসময় এখানে থাকে। তো এখানে আমাদের যেই ওয়াচডগ থাকার কথা ছিল, যে আমাদের সার্ভেলেন্স সিস্টেম যেটা থাকার কথা ছিল, এখন তো বিজ্ঞান প্রযুক্তির এত একটা যুগ, একটা জঙ্গলের মধ্যে একটা মানুষ যদি থাকে তার শরীরের হিটই ডিটেক্ট করা যায় যে এই জঙ্গলের মধ্যে মানুষ আছে। এত কিছু পরে মানুষ চলে আসবে যাবে, আর আমাদের ইন্টেলিজেন্স অর্গানাইজেশনগুলো 6 মাস পরে বলবে 60,000 লোক ঢুকে গেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের। এটা আসলে টোটাল ইন্টেলিজেন্স ফেইলিওর আমি বলবো। সো এই ফেইলিওরটা করা যাবে না। আন্তর্জাতিকভাবে একটা চাপ সৃষ্টি করতে হবে আর কোভার্ট কিছু অপারেশন করতে হবে। আর রোহিঙ্গাদের যেটা বললাম যে তাদেরকে থ্রেট দিতে হবে যারা তাদের বিরুদ্ধে আছে, যে তুমি যদি আরেকটু করো তাহলে কিন্তু আই এম গোয়িং টু আর্ম দেম। তাদেরকে আমি একটা ফোর্স হিসেবে তৈরি করব, কারণ তোমাকে 10 বছর তোমাকে সময় দেওয়া হয়েছে, তুমি কাউকে ফেরত নাও নাই, সুতরাং এখন আমার সময় এসছে টু ডিসাইড হোয়াট আই এম গোয়িং টু ডু। আমি আর তোমার কথা বা তোমার দিকে তাকে থাকবো না। এটা তাদেরকে আবার কোভার্টলি দিতে হবে, ওভার্টলি দেওয়া যাবে না। এবং কিছু কোরিয়ান না করি, কিছু শো অফ করতে হবে, কৌশলীভাবে পুরো বিষয়টাকে হ্যান্ডেল করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, মেট্রোসিম টু দ্য পয়েন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। রোহিঙ্গা প্রসঙ্গে যেটি বলছিলাম, আমাদের আলোচকদের কাছ থেকে আমরা শুনলাম আসলে রোহিঙ্গারা ওই দেশে তো একটা মানবতার জীবনযাপন করে এবং তাদেরকে যখন হচ্ছে তাদের উপর হামলা হয় তারা বাংলাদেশের দিকে ছুটে আসে। এটি একটা মানবিক বিষয়। সাথে সাথে আমাদের চট্টগ্রামের জন্য বলবো, আমাদের টেকনাফ অঞ্চলের জন্য রোহিঙ্গারা অনেক সময় হুমকির মতো একটা ব্যাপার হয়। তো সব কিছু মিলিয়ে বাংলাদেশে যারা এই পররাষ্ট্র নীতিগুলো আছে তারা নিশ্চয়ই এই ব্যাপারে সচেতন হবে এবং যেখানে যেখানে তাদের কথা বলা দরকার, যে যে দেশের সঙ্গে আলোচনা করা দরকার, সার্ক এখন অকার্যকর রয়েছে, সার্ক হতে পারে, ওয়াইসি হতে পারে, জাতিসংঘ হতে পারে, সবার সঙ্গে একটা হলিস্টিক আলোচনা করে যদি এই রোহিঙ্গা সমস্যার সমাধান করা যায় সেটা নিশ্চয়ই আমাদের দেশের জন্য, আমাদের সার্বভৌমত্বের জন্য অনেক উপকারী হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।